ওকে। এখানে আপনি কমেন্ট করতে আসছেন xyz.com এ। তো the thing is that যে আমিনুল এইভাবে লাইক ফর এক্সাম্পল আপনি কমেন্ট করতেছেন, "হাই, আ you can visit my website and find out information on this topic." এখন ধরেন আপনি এভাবে কমেন্ট করতেছেন এই ওয়েবসাইট লিংকটা দিয়ে এবং xyz.com সেটা নিচ্ছে না। তখন আপনি কি করবেন? তখন আপনি এটা করতে পারেন যে, "হাই, if you want more information on this topic, you can visit my website aminul.com." আপনি যখন এভাবে লিখবেন, তখন আবার xyz.com কি করবে? সেটা আটকাতে পারবে না। বুঝতে পারছেন? এটাতে যেটা হবে সেটা হচ্ছে যে ক্লিক কিছুটা কমে যাবে। কিন্তু এরপরেও আপনি ধরেন লাইক মানে something is better than nothing আরকি। ধরেন এখানে আপনি কমেন্ট করতে পারতেছেন না। সো একটা ভিজিটরও পাচ্ছেন না বা একটা ইউজারও আপনার সাইটে আসতেছে না। বাট এই কমেন্টটার কারণে ধরেন ১-২ টা ভিজিটর বা আ ইউজার আসতেছে। সেই ক্ষেত্রে তো কিছুটা হলেও আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন। তো ওই সেন্স এ আপনি সামটাইমস এই ফরম্যাটটা ফলো করতে পারেন। হ্যালো, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখেন লিঙ্ক বিল্ডিং, পেজ পোস্টিং এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। অ্যাকচুয়ালি এসইও র 50% জিনিস কভার করে এই ২ টা সাইট। সো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আবার আস্ক করেন। আরিফ ভাই এখন শুনতে পাচ্ছেন? বললাম লিঙ্ক বিল্ডিং আর গেস্ট পোস্টিং এই ২ টা জিনিস হচ্ছে এসইও র 50% টপিকস কভার করে। দেয়ারফর আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে আস্ক করেন। আচ্ছা গুড। থ্যাংক ইউ। খেয়াল করেন। দেখতে পাচ্ছেন? RSS feed is an online file that contains details about every piece of content a site has published. Each time a site publishes a new piece of content, details about that content, including the full text and the content or summary, publication date, author link, etc. আচ্ছা, RSS ফিডটা কি? RSS ফিড হচ্ছে এক ধরনের ফাইল ফরম্যাট। ফাইল ফরম্যাট বলতে আমি কি বোঝাচ্ছি? লাইক ফর এক্সাম্পল ইমেজের যে বিভিন্ন ফাইল ফরম্যাট হয় আরিফ ভাই। ফর এক্সাম্পল জেপিজি, পিএনজি, রাইট? তারপর আপনার আ আ ও নতুন একটা Google এর ফরম্যাট আসছে ওয়েব এমএল। Google নতুন একটা ফরম্যাট বের করছে আপনার ইমেজের জন্য। তো ইমেজ পাবলিকেশন করার জন্য আপনার ডিফারেন্ট ফরম্যাট আছে লাইক পিএনজি, জেপিজি ইটিসি। লাইকওয়াইজ যখন একটা ওয়েবসাইট কোনো কনটেন্ট পাবলিশ করে, সেই ওয়েবসাইটটা RSS ফিড নামের একটা স্ট্রিং তৈরি করে। সেই স্ট্রিং এর কাজ হচ্ছে
যখনই ওই ওয়েবসাইটে কোনো কনটেন্ট পাবলিশ হয়, সেই কনটেন্টের ডিটেইলসটা সামারাইজড ভাবে রাখা। বুঝতে পারছেন? লাইক ফর এক্সাম্পল Zapier এর এই কনটেন্টটা দেখছেন আপনারা? Zapier কি জানেন? কেউ কি জানেন Zapier কি? আচ্ছা, what is RSS? এনে খেয়াল করেন। RSS feeds are typically coded in XML format and looks like this. RSS ফিডটা এটা একটা কোড। এই কোডটা এই যে লাইক ফর এক্সাম্পল এই যে এখানে খেয়াল করেন। আমি ওই ইমেজটা ওপেন করি। হ্যাঁ, এটা এই কোডটা আপনার পেস্ট করতে হবে আপনার ওয়েবসাইটের ভিতরে। এই কারণে RSS ফিডটা ইদানিং কেউ ইউজ করে না। আগে ইউজ করত। বুঝতে পারছেন? এটা একটু মানে কমপ্লেক্স আমি বলব না। জাস্ট এই কোডটা কপি পেস্ট করে দিতে হবে আপনাকে। অনেকটা যে Google Analytics এর মতো। হ্যাঁ, পিক্সেল সেটআপ এর মতো। কিন্তু এই হ্যাসেলটা ইদানিং অনেকে নিতে চায় না। যেই কারণে RSS ফিডটা ইদানিং মানে ইটস অ্যান ওল্ড টেকনোলজি। বুঝতে পারছেন? দেয়ারফর এই জিনিসটাকে এখন অনেকে ফলো করে না। বাট RSS ফিড নিয়ে যদি আপনারা ডিটেইলস এ স্টাডি করতে চান, এটা হচ্ছে কি আমি আপনাদের জাস্ট বেসিকটা বলে দিলাম। হ্যাঁ, RSS ফিডটা ওল্ড টেকনোলজি। এটা নিয়ে যে আপনাদেরকে খুব বেশি স্টাডি করতে হবে তা না। শোভন ভাই এসেছেন। শোভন ভাই লেট কেন? হ্যাঁ, ওকে। আরিফ ভাই এই লিঙ্কটা Zapier এর এই কনটেন্টটা আপনি গো থ্রু করেন। গো থ্রু করার পরে আমি মনে করি যে আপনি 80% বুঝে যাবেন। 20% যেখানে আপনি আটকাবেন 20% যেখানে আপনি আটকাবেন আমাকে জিজ্ঞেস কইরেন। অলরাইট। আচ্ছা, ওকে আমি আবার আপনাদের দেখায় দিচ্ছি। ব্যাকলিংক স্ট্র্যাটেজিস। দেখতে পাচ্ছেন? আরিফ ভাই? নাম্বার 1 এ এগুলা অবশ্যই হয়। হ্যাঁ? এগুলো অবশ্যই হয় বাট আপনার ওয়েবসাইট পেনাল্টি খাইতে পারে 90%। শুনেন, অটো ব্যাকলিংকার যেগুলা, এরকম অনেক লাইক ফর এক্সাম্পল আ আমি একটু দেখাই আপনাদের। এটা একটা রাশিয়ান কোম্পানি। দেখতে পাচ্ছেন আপনারা? linkassistant.com হ্যাঁ? এদের এটা আমি ইউজ করছি। এটা খুব এক্সপেনসিভ। বুঝছেন? হ্যাঁ? এটা খুবই এক্সপেনসিভ। আ আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে
খেয়াল করেন সবাই। এই যে সফটওয়্যার গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্যাকলিংক জেনারেটর। শুধু স্প্যাম স্কোর যে আপনার বাড়বে তা না। আপনার ওয়েবসাইট পেনাল্টি খাতে এটার সম্ভাবনা 99%। বুঝছেন? শুধু স্প্যাম স্কোর যে বাড়বে তা না, আপনার ওয়েবসাইট ডি-ইনডেক্সড হয়ে যেতে পারে। দ্যাট ইস দ্য প্রবলেম। হুম। কারণ আপনি অটোমেটিক্যালি যখন এভাবে ব্যাকলিংক জেনারেট করতে থাকবেন, Google সেটা ট্র্যাক করে ফেলবে। ব্যাকলিংক জেনারেশনের সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ব্যাকলিংক জেনারেশনের সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে খেয়াল করবেন, গোয়িং অর্গানিক অ্যান্ড স্লো। Growing organic and slow. Make it look like natural to Google. বুঝতে পারছেন? যদি আপনারা এই ওয়েতে যান, তাহলে আপনারা সেফ থাকবেন। মানে দেখেন, আপনি একটা ওয়েবসাইট তৈরি করতেছেন। আপনার ওয়েবসাইট একটা অ্যাসেট আপনার জন্য। রাইট? ফর এক্সাম্পল আপনারা ধরেন কেউ একটা বাইরে আপনারা যখন বাড়ি বানান, একটা বাড়ি যখন তৈরি করেন, আপনারা যদি তাড়াহুড়া করেন, ওই বাড়ির ডিজাইন, কনস্ট্রাকশন ভালো হবে না। যেকোনো সময় বাড়িটা ভেঙে পড়তে পারে। ধরেন তাড়াহুড়া করে আপনারা কাগজপত্র ঠিক করেন নাই বা কোনো একটা রুলস অ্যান্ড রেগুলেশনস বানান নাই। সিটি কর্পোরেশন থেকে ঝামেলা করতে পারে। অনেক ইস্যুস হইতে পারে। লাইকওয়াইজ যখন আপনারা ওয়েবসাইট তৈরি করতেছেন এবং আপনাদের ব্যবসাটা মার্কেটিং করতেছেন, আপনাদের স্লো যাইতে হবে। আপনারা যদি এটা চিন্তা করেন যে আমরা ১ বছরের মধ্যে মাসে কমপক্ষে ৳১,০০,০০০ কামাবো, হবে না। অনলাইন 20 কি বুঝি নাই। 6 মান্থ এর শুনেন, আপনি ডোমেইন অথরিটি, পেজ অথরিটি আ আ আ অ্যাকচুয়ালি যদি বানান, হ্যাঁ? এইটা অ্যাকচুয়ালি মানে আ সত্যি কথা কি জানেন? যে আপনার মানে খুব বেশি কিন্তু হেল্পফুল হবে না। টু বি অনেস্ট উইথ ইউ, একটা নতুন ওয়েবসাইটের জন্য ইন দ্যা ফার্স্ট 6 মান্থ টার্গেট শুড বি পাবলিশিং contents and generating organic social media shares. এটাতে কি হবে জানেন? এটাতে যেটা হবে ফর এক্সাম্পল আ আমি আবার এখানে চলে যাই। একটা জিনিস দেখাই আমি আপনাদের, হ্যাঁ? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? এখন ফর এক্সাম্পল এই পেজটা এটা একটা নতুন ওয়েবসাইট। আরিফ ভাই, ধরে নেন যে এটা একটা নতুন ওয়েবসাইট। হ্যাঁ? তো আমি কি করতেছি, এই ওয়েবসাইটের এই পেজটাকে শেয়ার করতেছি। আমার এই যে দেখেন আমার Facebook এ। এখন ধরেন আমিন ভাইও শেয়ার করতেছে, শোভন ভাইও শেয়ার করতেছে, সবাই শেয়ার করতেছে। এটাতে কি হবে জানেন? একটা সিগন্যাল পাবে Google। আচ্ছা, এই ট্রাফিকটা আপনি জেনারেট করবেন, ধরেন আপনি ব্যাকলিংক তৈরি করতেছেন সেভাবে। ঠিক আছে? অথবা আপনি ডাইরেক্ট মার্কেটিং করে ধরেন আপনি ইমেইল মার্কেটিং এর ধরেন আপনি মাস ইমেইলিং করতেছেন। ইমেইল করে মানুষকে এই পেজে আনতেছেন। সেটাও পসিবল। বাট আপনি যদি ১ম ৬ মাসে এই টার্গেটটা রাখেন যে আমি মানে সোশ্যাল মিডিয়ার শেয়ারটা বেশি নিবো। আর আমার ওয়েবসাইটে খুব ভালো কনটেন্ট পাবলিশ করব। প্রতি মাসে কমপক্ষে ২-৩ টা করে আমি কনটেন্ট পাবলিশ করব
একেকটা কনটেন্টের সাইজ হবে মিনিমাম ২০০০ ওয়ার্ড। ঠিক আছে? এরপরে এক্সাক্টলি। কনটেন্ট অবশ্যই তাদের থেকে ভালো হইতে হবে। আপ অবশ্যই তাদের বিট করে করতে হবে। আপনাকে এমন ইনফরমেশন দিতে হবে যে ইনফরমেশন আপনার কম্পিটিটর দিতে পারে নাই। এমন টপিক কভার করতে হবে যে টপিকটা আপনাদের আপনার টার্গেট কাস্টমারের জন্য ইম্পোর্টেন্ট। কিন্তু আপনার কোন কম্পিটিটর এখনো আপনার কাস্টমারদের ওই টাইপের ইনফরমেশন দিতে পারে নাই। হ্যাঁ, এক্সাক্টলি। এটাকে বলে কনটেন্ট গ্যাপ। ক্লিয়ার? আচ্ছা। এখন আমরা আসি ব্যাকলিংক স্ট্র্যাটেজিস নিয়ে কথা বলি একটু। যেটা নিয়ে জিজ্ঞেস করছিলেন আপনারা। কেউ কি আর জয়েন করছে? ১, ২, ৩, ৪ পার্সোনাল আইডি আসছে। আচ্ছা ৫, ৬ ১, ২, ৩, ৪, ৬, ৭ জন। লিজা আপু আমাকে শুনতে পাচ্ছেন? লিজা আপু, হ্যালো? আজব। আচ্ছা সিফাত ভাই অ্যান্ড ফারিয়ান জুম আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে। আচ্ছা এখন আমরা ব্যাকলিংক স্ট্র্যাটেজিস নিয়ে কথা বলব। ১ম স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে গেস্ট পোস্টিং। এটা হচ্ছে একেবারে ১ম স্ট্র্যাটেজি। ১ম এ আচ্ছা আমি জিনিসটাকে আরেকটু ভাগ করে দিই। ফ্রি, পেইড। ফ্রি লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিস কি আছে? নাম্বার 1 হচ্ছে গিয়ে টেস্ট আর্টিকেল সাবমিশন। নাম্বার 2 হচ্ছে লিঙ্ক এক্সচেঞ্জ। নাম্বার 3 হচ্ছে ব্রোকেন লিঙ্ক আইডেন্টিফিকেশন। নাম্বার 4 হচ্ছে এক্সপায়ার্ড ডোমেইন আইডেন্টিফিকেশন। নাম্বার 5 হচ্ছে ব্লক কমেন্টিং। নাম্বার 6 হচ্ছে মোর অর লেস এগুলাই। আর দিব না। এখন আসি আমি পেইড এ। নাম্বার 1 নাম্বার 1 হচ্ছে আ ফিচারড পোস্ট সাবমিশন। ফিচারড পোস্ট।
আর গেস্ট পোস্ট এই ২ টা জিনিস নিয়ে কোনো মানে এই ২ টা জিনিসের মধ্যে কি পার্থক্য সেটা আপনারা বুঝেন? What is a featured post? আচ্ছা, একটা জিনিস দেখাই আমি আপনাদের। খেয়াল করেন। 4 সোর্স হচ্ছে একটা কোম্পানি, একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটার কাজ হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা সাপ্লায়ার, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা সাপ্লায়ার আর বায়ার তাদেরকে কানেক্ট করা। এই প্ল্যাটফর্মে বিভিন্ন গার্মেন্ট বায়াররা আইসা তাদের কি টাইপের গার্মেন্টস লাগবে সেটা পোস্ট করে, সাপ্লায়াররা সেখানে কোটেশন সাবমিট করে। ঠিক আছে? হ্যাঁ, গার্মেন্টস মার্কেটপ্লেস। এটা হচ্ছে 4 সোর্স মোটামুটি বেশ বড় কোম্পানি। ঠিক আছে? তো সোর্সিং জার্নাল, সোর্সিং জার্নাল হচ্ছে ওই যে এসইও জার্নাল দেখাইছি না আমি আপনাদের ঐদিন? এসইও জার্নালের কাজ কি ছিল? এসইও নিয়ে কথা বলা। সোর্সিং জার্নালের কাজ হচ্ছে গার্মেন্টস নিয়ে কথা বলা। সব ধরনের অ্যাপারেল, ফুটওয়্যার, ডেনিম, ঠিক আছে? এই টাইপের ইনফরমেশন নিয়ে ওরা এই জার্নালটায় লেখালেখি করে। এখানে একটা জিনিস খেয়াল করেন, 4 সোর্স একটা কনটেন্ট পাবলিশ করছিল ২০১৭ তে। কনটেন্টটা হচ্ছে ইন্ট্রোডিউসিং 4 সোর্স, অনলাইন ডেটিং ফর অ্যাপিয়ারাল সোর্সিং। এই পুরা কনটেন্টে 4 সোর্সকে জাস্ট ইন্ট্রোডিউস করা হইছে যে 4 সোর্স কি, কিভাবে কাজ করে, ঠিক আছে? এই যে দেখেন, what 4 source does, কিভাবে কাজ করতেছে ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। এই ইনফরমেশন গুলা দিয়ে 4 সোর্সকে এখানে ফিচার করা হইছে এই জায়গায়। ঠিক আছে? এটাকে বলা হয় আপনার ফিচার পোস্ট। ফিচার পোস্ট মানে হচ্ছে যখন আপনি কোন একটা কোম্পানি সম্পর্কে এক্সক্লুসিভ ভাবে কোন জায়গায় লিখতেছেন। গেস্ট পোস্টিং কি? ফর এক্সাম্পল আমি সোর্সিং জার্নালকে বললাম যে, "সোর্সিং ভাই আ ডেনিম নিয়ে আমি একটা কনটেন্ট লিখব।" তো ওদেরকে ধরেন আমি বললাম যে, "টপ 5 ডেনিম জিন্স ইন USA ফর মেন।" এটা নিয়ে আমি একটা কনটেন্ট লিখব। ঠিক আছে? এই কনটেন্ট এর ভিতরে ধরেন আমি আমার কোম্পানিকে একটা ব্যাকলিঙ্ক দিয়ে দিলাম। এটা হচ্ছে কি? গেস্ট পোস্টিং। আমি একটা ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য একটা কনটেন্ট সাবমিট করছি। ফিচার পোস্ট হচ্ছে এক্সক্লুসিভ ভাবে এক্স এক্সক্লুসিভ অ্যাবাউট মাই কোম্পানি। বুঝতে পারছেন? এবং এটা যত ইট ইস ভেরি এক্সপেনসিভ। বুঝতে পারছেন? যেমন এই ধরনের একটা পোস্ট সোর্সিং জার্নালে করতে কমপক্ষে হয়তো $৩০০ খরচ করছে। বুঝতে পারছেন? $৩০০ এর নিচে ফিচার পোস্ট করা খুবই ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি সম্ভব না। আপনার $৫০০, $১,০০০, $২,০০০ এরকম খরচ হয়। হ্যালো? আচ্ছা। ফিচার পোস্টটা তো ক্লিয়ার না?
একটা হচ্ছে ফিচার পোস্ট, ২ নাম্বার হচ্ছে আমি একটা জিনিস দেখাই আপনাদের। Facebook এ প্রচুর গ্রুপ আছে। বুঝতে পারছেন? এই গ্রুপগুলাতে এই গ্রুপগুলা থেকে আপনি খুব ইজিলি ব্যাকলিংক পাবেন কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এই গ্রুপে যে টাইপের পোস্ট আসে ধরেন আপনাকে একটা বিশাল বড় লিস্ট দিয়ে দিবে। লিস্ট দিয়ে বলবে যে আ এই যতগুলা সাইট আছে এই সাইট গুলাতে আপনাদেরকে লিংক দিতে পারবে। কিন্তু ওই সাইট গুলার স্প্যাম স্কোর কেমন? ওই সাইট গুলা অলরেডি পেনালাইজড কিনা? ওই সাইট গুলার সাথে আপনার বিজনেসের সিমিলারিটি কতটুকু? এই জিনিসগুলা এনালাইজ করে আপনাকে স্টেপ নিতে হবে। আপনি ব্যাকলিংক কিনেন, নো প্রবলেম। Buying backlinks, there is nothing wrong with it. এটার জন্য আপনি পেনাল্টি খাবেন না। বাট আপনি যদি উল্টাপাল্টা কোন সাইট থেকে ব্যাকলিংক নেন, আপনার টাকাও যাবে, আপনি পেনাল্টিও খাবেন। শুনেন, অবশ্যই আপনি এটা করতে পারবেন। আপনি অবশ্যই এটা করতে পারবেন। বাট ওই যে আমি আপনাকে বললাম, সেটা হচ্ছে যে ব্যাকলিংক নিলেই হইল না। আপনি যেখান থেকে ব্যাকলিংক নিচ্ছেন, সেই জায়গাটা কতটুকু ক্লিন সেটা আপনাকে লাইক ধরেন আপনি 60-50 ডিএপি উঠায় ফেললেন আরিফ ভাই। উঠায় ফেললেন আপনি। কিন্তু ৬ মাস পরে গুগল আপনাকে পেনাল্টি দিল। তখন আপনি কি করবেন? না, এখন না, এখানে ব্যাপার আছে। এখন ইদানিং এটা আপনি মানে এই প্র্যাকটিসটা আরো ৬-৭ মাস বা ১ বছর মানে ১ বছরও না আমি মনে করি যে ২-৩ বছর আগে ছিল। এখন মার্কেট প্লেস গুলার যে অবস্থা, আপনি ধরেন আমি আপনার বায়ার, আরিফ ভাই। আমি আপনার বায়ার। আমি আপনাকে নক করে বলছি যে, "ভাই আমার ওয়েবসাইটকে আপনার র‍্যাংক করে এনে দিতে হবে। আমার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে হবে, র‍্যাংক করে এনে দিতে হবে।" এখন আপনি আমাকে বললেন যে, আপনি আমার ওয়েবসাইট ৬ মাসের মধ্যে Google এ ১ম পেজে নিয়ে আসবেন। ১ম পজিশন না হোক, ১ম পেজে আপনি নিয়ে আসতেছেন। ঠিক আছে? আপনি নিয়েও আসলেন। এই যে এইসব স্ট্র্যাটেজি এপ্লাই করে। এবং আমাকে কাজ হ্যান্ড ওভার করে দিলেন। ৬ মাস ধরে আমি আপনাকে পেমেন্ট করলাম। ৮ মাসের দিকে যেয়ে আমি দেখতেছি আমার ওয়েবসাইট পেনাল্টি খায়া পচকায় গেছে। এরপর কিন্তু আমি আপনাকে ধরতেও পারতেছি না। এরপর আমি আপনাকে ট্র্যাক ও করতে পারতেছি না। এরপর আমি আপনাকে কোনভাবে অ্যাকিউজ ও করতে পারতেছি না। কিন্তু আপনার রেপুটেশন টোটালি ডাউন আমার কাছে। আমি যখন এটা ট্র্যাক করতে পারবো যে আপনি ব্লাক হ্যাট অথবা গ্রে হ্যাট করে আমার ওয়েবসাইটকে র‍্যাংক করে নিয়ে আসছেন। আমি কখনো ২য় বার আপনাকে নক করব না। র‍্যাংক হবে। এই জিনিসটা আমি পার্সোনালি কখনো এস আ ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল কোনদিনও রেকমেন্ড করব না। আগে আপনার শুনেন, আপনি এই ইন্ডাস্ট্রিতে আপনারা সবাই যদি ভালো করতে চান, আপনাদেরকে অনেস্ট থাকতে হবে। আপনারা যদি কোন ভুলভাল ইনফরমেশন দেন ক্লায়েন্টকে, আপনারা টাকা পাবেন ঠিকই, বাট আপনারা সারভাইভ করবেন না। ১ বছর, ২ বছর, ৩ বছর আপনারা টাকা কামাবেন। এরপর আপনারা আর সারভাইভ করতে পারবেন না। আপনাদেরকে তখন স্ক্যাম করতে হবে। সো এই জিনিসটা আমি কোনদিনও আপনাদের সাজেস্ট করব না। ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে, "ভাই আমার ওয়েবসাইট ৬ মাসের মধ্যে র‍্যাংক করে দিবেন।" আপনারা ডাইরেক্ট বলবেন যে, "৬ মাস না, আপনাদের ওয়েবসাইট আমি ৩ মাসে র‍্যাংক করে দিব। কিন্তু এরপর যদি আপনারা পেনাল্টি খান, আপনার ওয়েবসাইট যদি ডাউন হয়ে যায়, আপনার ডোমেইন নেম যদি ব্ল্যাক লিস্ট করে দেয়, সেটার দায়ভার আপনি আমাকে দিবেন না। সেটা আপনি আমাকে লিখিত দিবেন। আমরা এগ্রিমেন্ট করব, সেই এগ্রিমেন্টে আপনি লিখিতভাবে সাইন করে দিবেন
যে আপনার ডোমেইন নেম যদি ব্ল্যাকলিস্ট হয়, সেটার রেসপনসিবিলিটি আমার না। এটা আমারে লিখিত দিবেন, তারপর আমি করে দিতেছি। কোন প্রবলেম নাই। এরপর আপনি যত অটো লিঙ্ক লাইক এই যে ফর এক্সাম্পল এই যে ওয়েবসাইটটা দেখেন। প্রবলেম ফেস করবে। Google ট্র্যাক করে ফেলবে। ঠিক আছে? এই যে নেলপার্টাল এখানে বেশ কিছু টুলস এর কথা বলছে। এই টুলস গুলো আপনারা ইউস করেন। ঠিক আছে? তারপর আপনারা ওই আ এই যে Facebook এ যান। Facebook এ যেয়ে এরকম বাল্ক এ লিঙ্ক পারচেজ করে ফেললেন। $30 এ আপনারা ৫০ টা ব্যাকলিঙ্ক পাইতে পারেন। বুঝতে পারছেন? ডিএপি ২ টাই বুস্ট করবে। অলরাইট? সো এভাবে আপনারা মনে করেন এই টাইপের যত কাহিনী করার আর দরকার আপনারা করলেন। কইরা ৩ মাসের র‍্যাংকিং এ নিয়ে আসলেন। পরে পেনাল্টি খাইলে ওইটা ক্লায়েন্টের মাথা ব্যাথা। বুঝতে পারছেন? কিন্তু আমি যেভাবে কাজ করছি, আমি আমার কোম্পানিদের জন্য যেভাবে কাজ করছি, সেটা হচ্ছে যে আমি যেটা বলতাম যে ৩ মাসের মধ্যে সেটা সম্ভব। ৩ মাসের মধ্যে সেটা সম্ভব। কিন্তু আমি আপনাদেরকে কখনো এটা সাজেস্ট করব না। আমি সাজেস্ট করব যে আপনারা কমপক্ষে ১ বছরের প্ল্যানিং নেন। টাকা বেশি খরচ হবে কিন্তু আপনারা সেফ থাকবেন। একটা জিনিস মনে রাখবেন ভাই, মার্কেটারদের কাজ বিজনেস গ্রো করা। মার্কেটারদের কাজ বিজনেস গ্রো করা, বিজনেসের জন্য সবচেয়ে বেস্ট যেটা সেটা সাজেস্ট করা। এটা হবে আপনাদের সবার মেইন অবজেক্টিভ, মেইন টাস্ক। আপনারা যখন কোন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনার ক্লায়েন্টের বিজনেস গ্রো করা হচ্ছে আপনার মেইন টাস্ক। আপনার ক্লায়েন্ট যাতে মার্কেটে স্টে করে, মার্কেটে যাতে সে ভালো করে। কারণ আপনার ক্লায়েন্ট মার্কেটে ভালো করতেছে, দ্যাট মিনস আপনি ভালো করতেছেন। আপনার ক্লায়েন্ট মার্কেটে ভালো করতেছেন, দ্যাট মিনস আপনি ভালো করতেছেন। সো আপনাদের সবার মেইন অবজেক্টিভ ওইটাই থাকবে। আপনাদের অবজেক্টিভ যদি এটা হয় যে, না আমি ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিবো, কাজ করব। এই অবজেক্টিভ নিয়ে যদি আপনারা আগান, আপনারা মার্কেটে থাকতে পারবেন না। আমি এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। আপনাদের অবজেক্টিভ থাকবে যে ক্লায়েন্টের বিজনেস গ্রো করা মানে আমার বিজনেস গ্রো হইতেছে। লং টাইম থাকতে পারবেন না তো আপনারা। আপনার ক্লায়েন্টের ধরেন বিজনেস গ্রো হচ্ছে। দ্যাট মিনস কি? আপনার পোর্টফোলিও তৈরি হইতেছে। আপনি তার টেস্টিমোনিয়াল নিতে পারবেন। তার এক্সাম্পল দিতে পারবেন। আরো ২ টা ক্লায়েন্টকে, ৫ টা ক্লায়েন্টকে। আবার কে জয়েন করছে? এখন কেন? আলভি ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? আলভি ভাই আমাকে শুনতে পাচ্ছেন? থামা। আচ্ছা, শোভন ভাই বুঝতে পারছেন? কে আলভি ভাই কথা বলতেছেন? আচ্ছা, আলভি ভাই ক্লাস শুরু হইছে ২:৩০ টায়। ২:৩০ টায়ও না। আমি আপনাদের জন্য ২:৪৮ পর্যন্ত ওয়েট করছি। আচ্ছা, আপনাদের সবার অবজেক্টিভ হবে ক্লায়েন্টকে আগায় নিয়ে যাওয়া। ক্লায়েন্টের আমাদের একটা ধরেন আপনাকে ক্লায়েন্ট টাস্ক দিছে, আপনি চিন্তা করতেছেন ঠিক আছে SEO টাস্ক দিছে, ক্লায়েন্টের পেজ আমি র‍্যাংক এ নিয়ে আসলাম দ্যাটস ইট। আপনার ওরকম চিন্তা না। আপনার ওভারঅল চিন্তা করতে হবে যে না ক্লায়েন্টের পেজ আমি র‍্যাংক এ আনবো। আনার পরে কি হবে? কি হইতে পারে? কোন ওয়েতে আমি পেজ র‍্যাংক এ আনলে ক্লায়েন্ট মেক্সিমাম ভাবে বেনিফিটেড হবে। আপনাদের ফোকাসটা থাকতে হবে সেই জায়গায়। আপনারা যদি জাস্ট এটা ফোকাস করেন যে না ঠিক আছে Fiverr এ ঢুকছি, Upwork এ ঢুকছি, একটা কাজ পাইলাম, টাকা পাইয়া নেন। তাইলে আপনারা কয়েক মাস মার্কেটে থাকবেন। এরপর আপনাদেরকে কেউ কাজ দিবে না। আপনাদের তো রেপুটেশনই তৈরি হবে না। ধরেন ভাই যেসব ক্লায়েন্ট বুঝে না, তাদেরকে প্রপারলি আরো সুন্দর করে হ্যান্ডেল করাটা আরো বেশি জরুরি হবে আপনাদের জন্য।
শুনেন, একজন ক্লায়েন্ট সে বিজনেস করতে আসছে আরিফ ভাই। সে যে কিছুই বুঝে না তা কিন্তু না। সে হয়তো এসইও টা বুঝে না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? একজন ক্লায়েন্ট সে বিজনেস করতে আসছে। সে যে কিছুই বুঝে না তা কিন্তু না। সে হয়তো এসইও বুঝে না, ইন্টারনেট মার্কেটিং টা বুঝে না। ঠিক আছে? এক্সাক্টলি। কিন্তু তারা যে বোকা তা কিন্তু না। বুঝতে পারছেন? এবং sooner or later they will find it out that you scam them. আজকে না হোক কালকে তারা এটা ঠিকই আইডেন্টিফাই করবে যে আপনার সাথে কাজ করে তারা টাকা ওয়েস্ট করছে। বুঝতে পারছেন? এটাতে কি হবে জানেন? লাইক ফর এক্সাম্পল আরিফ ভাই আমি আমার কথা যদি আপনাদের সবাইকে বলি। আমি ২০১৫ তে যেসব ক্লায়েন্টদের সাথে কাজ করছি আমি আজকেও তাদের সাথে কাজ করি। আমি খুব বেশি ক্লায়েন্টের সাথে কাজ করি নাই। যেমন আমি আপনাদের সবাইকে বলতাম যে আমি কিন্তু Upwork এ বা Fiverr এ কাজ খুব কম করছি। আমি মেক্সিমাম কাজ ধরতাম LinkedIn থেকে। তো তখন যেসব ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি, যাদের জন্য আমি ব্যাকলিঙ্ক তৈরি করছি, যাদের জন্য কনটেন্ট লিখছি, তাদের জন্য এসইও করছি, যাদের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছি। তখন আমার ৩ টা ক্লায়েন্ট ছিল, যেই ৩ টা ক্লায়েন্টের সাথে আমি আজকেও কানেক্ট। ওদের মধ্যে অনেক মানে ১ জন ২ জন একজন আছে যার হাতে এখন কোন কাজ নাই। কারণ সে তার ডিফারেন্ট বিজনেস এ মানে সে তার বিজনেসের ডিফারেন্ট একটা উইং এখন তৈরি করতেছে। এখন তার হাতে আমার জন্য কাজ নাই। কিন্তু সে প্রতি সপ্তাহে একবার আমাকে টেক্সট করে। কেমন আছো? কি অবস্থা? কোভিড সিচুয়েশন কি? তোমরা সুস্থ আছো কিনা? হ্যাঁ? বলতেছে যে, "আমার হাতে কাজ আসতেছে। তোমাকে আমি ৬-৭ মাসের মধ্যে কাজ দিতে পারব।" বুঝতে পারছেন? আর বাকি ২ জন আছে যারা আমাকে কাজ দিতেই থাকে। যেই কাজগুলা আমি আমার কোম্পানির টিম দিয়ে করাই নাই। যে কোম্পানিতে আমি আছি। তো এটা কেন হইছে? এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে তাদেরকে আমি কখনো ঠকাই নাই। ইভেন তাদেরকে আমি এমন রেট চার্জ করছি যেই রেটটা মানে আ তারা ইন্ডিয়া, পাকিস্তান থেকেও পায়। বুঝতে পারছেন? এমনভাবে আমি তাদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করছি যে আ মানে তারা একটা জিনিস নিশ্চিত যে তারা আমাকে ট্রাস্ট করতে পারে। যে আমি তাদেরকে কখনো এমন চার্জ করব না, যেই চার্জটা তাদের কাছে অনেক বেশি হবে। প্লাস তাদেরকে আমি কখনো ঠকাবো। আপনারা যখন কাজ করবেন হ্যাঁ, আপনারা যখন কাজ করবেন বলতেছি আমি। আপনারা সবাই যখন কাজ করবেন, আপনাদের টেনডেন্সি টা ঐরকম হইতে হবে। আমি শুধু মার্কেট প্লেস এর কথা বলতেছি না। আপনারা যদি কোন কোম্পানিতে জব করেন, আপনাদের মাইন্ডসেট ও ঐরকম থাকতে হবে যে আমার কোম্পানিকে গ্রো করতে হবে। কোন স্ট্র্যাটেজি এপ্লাই করলে কোম্পানির গ্রোথ টা সবচেয়ে ফ্রুটফুল হবে, সবচেয়ে সাস্টেইনেবল হবে। ওই ওয়েতে আপনাদের আগাইতে হবে। অনলি দেন আপনারা সাকসেসফুল হবেন। নাইলে আপনারা কেউ সাকসেসফুল হবেন না। গিভেন আমি আপনাদেরকে যত রকম টেকনিক আছে ধরেন সব শিখাই দিলাম। আপনারা এসইও বস হয়ে গেছেন সবাই। ঠিক আছে? এরপরেও আপনারা সাকসেসফুল হবেন না। শুনতে পাচ্ছেন সবাই আমাকে? শোভন ভাই জিনিসটা ক্লিয়ার? মানে বুঝতে পারছেন? যেমন আমি আপনাদের একটা জিনিস হুম, উম উম আচ্ছা এটা পরে দেখেন। ওকে। আচ্ছা, বাইং ব্যাকলিংকস এটা খুবই আ নরমাল একটা ব্যাপার। অলরাইট? ৩ নাম্বার হচ্ছে ধরেন বাল্ক ব্যাকলিংক পারচেজ। এটা কিভাবে করবেন? ফর এক্সাম্পল আপনি
এই ভদ্রলোক হচ্ছে ওয়ার্লড এর টপ 5 ইন্টারনেট মার্কেটারদের মধ্যে একজন। বুঝতে পারছেন? ধরেন নেইল পাটেল হোক, ব্রায়ান ডিন হোক, যারা আছে, এদেরকে আপনি ইমেইল করে বললেন যে আপনার আ ৫০ টা ব্যাকলিঙ্ক দরকার। ওরা আপনাকে একটা প্রাইস কোটেশন পাঠাবে। বুঝতে পারছেন? যে পার ব্যাকলিঙ্ক কিন্তু ওদের সাথে কাজ করতে গেলে লাইক ফর এক্সাম্পল আমি একটা জিনিস বলি আপনাদের। পেইড ব্যাকলিঙ্কিং কিন্তু খুবই এক্সপেনসিভ। এই জায়গায় আপনার মিনিমাম বাজেট হ্যাজ টু বি 5K USD। বুঝতে পারছেন? আপনি যেই ওয়েতেই যান, $৫,০০০ এর নিচে আপনি পেইড লিঙ্ক বিল্ডিং করতে পারবেন না। কিন্তু আপনাদেরকে আমার দেখানো দরকার সেজন্য আমি দেখাই দিতেছি। অলরাইট? পরে আপনারা ইমেইল করবেন। ইমেইল করলে ও কি করবে? আপনাদেরকে একটা প্রাইস কোটেশন পাঠাবে। প্রতিটা ব্যাকলিংক এর জন্য ও আপনার কাছ থেকে $১০০ থেকে $১৫০ চার্জ করবে। ওর সাথে আমি কাজ করছি পার্সোনালি। বুঝতে পারছেন? ও এখন কত চার্জ করে আমি জানি না। ২০১৯ এ ও আমার কাছ থেকে ১০ টা ব্যাকলিংক চার্জ করছিল আ $২১০০। শুনতে পাচ্ছেন? হ্যালো? ও আমার কাছ থেকে ১০ টা ব্যাকলিংক চার্জ করছিল $২১০০ এর মতো। বুঝতে পারছেন? সো ইটস এক্সপেনসিভ কিন্তু ওই ১০ টা ব্যাকলিংক এর জন্য আমার সাইট র‍্যাংক করে ফেলছিল। বুঝতে পারছেন? আমার আর কিছুই করতে হয় নাই। হ্যাঁ, যেমন আমার এই জায়গায় কিচ্ছু করতে হয় নাই। আমার এই জায়গায় কিছুই করতে হয় নাই। ওর কাছ থেকে আমি ১০ টা ব্যাকলিংক নিছি। আমার সাইট Google এর 2nd পেজের ১ম পজিশনে চলে আসছে। বুঝি নাই? ২০১৯। হুম। নেল পাটেল যেটা করে সেটা হচ্ছে কি জানেন? নেল পাটেল বেনামে প্রচুর সাইট কিনা রাখছে। ইটস লাইক ধরেন ওই যে দুর্নীতিবাজরা কি করে? ওই যে তাদের ভাই, চাচা, ফুপু ওদের নামে জায়গা জমি কিনে রাখে না? যাদের কাছে ব্ল্যাক মানি আছে? হ্যাঁ, নেল পাটেল হইতেছে অনলাইন দুর্নীতিবাজ। ও কি করছে? ও এরকম ধরেন কয়েক হাজার ওয়েবসাইট কিনা রাখছে। যে ওয়েবসাইট গুলা ওর নামে না। মানে আপনি যদি অডিট করেন তাইলে কোনদিনও এটা ধরতে পারবেন না যে ওই ওয়েবসাইটের ওনার আসলে নেল পাটেল। বুঝতে পারছেন? কিন্তু বিভিন্ন নামে করছে। অন্য কারো নামে কিনে রাখছে। ওর যেসব আত্মীয়স্বজন আছে, বুঝছেন? ধরেন ও তো ইন্ডিয়ান, ইন্ডিয়ান আমেরিকান। তো ওর যত আত্মীয়স্বজন আছে ধরেন সবার নামে একটা করে ওয়েবসাইট খুলে রাখছে। হুম। সবার নামে একটা করে ওয়েবসাইট খুলে রাখছে এবং ওই ওয়েবসাইটে মনে করেন ও সুন্দর মতো লিঙ্ক বসায়া র‍্যাংকিং এ নিয়ে আসে। যেমন আমি আপনাদের একটা জিনিস দেখাই। হুম, হুম, হুম। উম না এখন ব্যাপার আছে দেখেন। সবাই যে এই কাজ করে তা না। বুঝতে পারছেন? সবাই যে এই কাজ করে তা না। যেমন নেল পাটেল যেটা করে সেটা আনএথিক্যাল এবং নেল পাটেলকে নিয়ে অনেক কথা আছে। আমি একটা জিনিস দেখাই আপনাদের। এই যে নেল প্যাটেলকে নিয়ে এখানে যদি আপনারা সার্চ করেন, ওর নামে কিন্তু প্রচুর কমপ্লেইন আছে।
বুঝতে পারছেন? কাহিনী আছে কিন্তু ওরে নিয়া। কিন্তু আপনি যদি ব্রায়ান ডিন ওই যে ব্যাকলিং করুন আর যে, ব্রায়ান ডিন স্ক্যাম লিখে সার্চ দেন। কম বেশি কি ব্রায়ান ডিনকে নিয়ে অ্যাকচুয়ালি নাই। পরিষ্কার একেবারে ক্লিন ইমেজ। এটার কারণ হচ্ছে যে ব্রায়ান ডিন অ্যাকচুয়ালি ওই টাইপের না। কিন্তু নেইল পাটেল এই যে আমি আপনাদের যেটা বললাম যে ওর নিজস্ব বিভিন্ন ওয়েবসাইট আছে যেখান থেকে ও লিঙ্ক ফার্মিং করে। ফার্মিং করে ও সাইট র‍্যাংকিং এ নিয়ে আসে। এই কাজটা অনেক বিজনেস আছে অ্যাপ্রিশিয়েট করবে না। বুঝতে পারছেন? কারণ ১ বছর পর হোক, ২ বছর পর হোক, ৩ বছর পর হোক, Google এটাকে ট্র্যাক করতে পারবে। বুঝতে পারছেন? সো আ দ্যা থিং ইস দ্যাট যে মানে আপনি চাইলে করতে পারেন। যেমন আমি পার্সোনালি এই কাজটা কখনো করিনি। আরিফ ভাই, কোয়েশ্চেন যেটা করছিলেন যে মেক্সিমাম মার্কেটাররা এটা করে কিনা? আমি পার্সোনালি কখনো এই কাজটা করি নাই এবং আমি করবও না। হ্যাঁ, ওর কাছ থেকে আমি ১০ টা ব্যাকলিংক নিছি। আ সেই ব্যাকলিংক গুলার কারণে আমার সাইট র‍্যাংক ও করছে। এখন পর্যন্ত পেনাল্টি খায় নাই। ২০২১ চলতেছে। হ্যাঁ, আরে ভাই ও কি এমনি উঠছে নাকি? অবশ্যই ভালো। ও হেল্প ও করতেছে। বাট কিছু কাহিনীও আছে। ও যে একেবারে পুরাপুরি ক্লিন তা না। বস হ্যাঁ, ভাই ওর শুনেন নেইল পাটালের বয়স হচ্ছে ওরে দেখলে বুঝা যায় না ৫০ এর কাছাকাছি। ও এসইও করে 98, 99 থেকে। যখন আমরা ইন্টারনেটও চালাই না। বাংলাদেশে তখন ওই ইন্টারনেটই ঠিকমতো আসেনি। তখন থেকে ও এসইও করে। সো ও বস তো হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। ওর কনটেন্ট বলেন, ওর এসইও এর অন্যান্য কাজ বলেন সবকিছু অনেক স্ট্যান্ডার্ড। মানে আমরা ওর ধারে কাছেও নাই। বুঝতে পারছেন? এবং ওর সাথে যখন আমি কাজ করছি মানে ওর কাছ থেকে আমি নিজেও অনেক কিছু শিখছি। বাট আমি এটা অস্বীকার করব না যে নীল পাটেল কিছুটা স্ক্যাম করে। ও যে পুরাপুরি অনেস্ট তা না। এনিওয়ে এখন আমরা এখানে যাই। তো এইগুলাই হচ্ছে মোর অর লেস ব্যাকলিংক স্ট্র্যাটেজি। এর বাইরে তেমন কোনো ব্যাকলিংক স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি মানে এপ্লাই করার আপনাদের দরকার নাই। বুঝি না। খুব একটা না রে ভাই। এইজন্য আমি দেই নাই। সবচেয়ে শুনেন, আপনার সবচেয়ে বেশি ইফেক্টিভ কোনটা জানেন? সবচেয়ে বেশি ইফেক্টিভ যেটা সেটা হচ্ছে anchor text linking from one side to another side. এটা হচ্ছে সবচাইতে বেশি ইফেক্টিভ। ডিরেক্টরি সাবমিশনটা কি? ডিরেক্টরি সাবমিশন আপনি করতে পারেন, আপনি ট্রাফিকও পাবেন। কিন্তু আপনার র‍্যাংকিং এর জন্য এটা খুব একটা হেল্প করবে না। আপনি ট্রাফিক পাবেন, আপনি কাস্টমারও পাইতে পারেন। আপনার ডিএপিএ তেও ইমপ্যাক্ট করতে পারে। কিন্তু আপনার র‍্যাংকিং ফ্যাক্টর হিসাবে এই টাইপের ব্যাকলিংক খুব একটা হেল্প করে না। আপনি ট্রাফিক পাবেন। র‍্যাংকিং এ খুব বেশি হেল্প করবে। হ্যাঁ, ট্রাফিক এর জন্য আপনার ডিরেক্টরি সাবমিশন, তারপর আপনার আ আ সোশ্যাল বুক মার্কিং এগুলা কাজ করে। কিন্তু এই ২ টাকে Google প্রায়োরিটি দেয় না। হ্যাঁ, ব্যাকলিংক ও জেনারেট হবে। কিন্তু লাইক ফর এক্সাম্পল আমি জিনিসটা একটু এভাবে বুঝাই আপনাকে। সেটা হচ্ছে
ধরেন আপনি মেডিকেলে পড়বেন। মেডিকেলে পড়ার জন্য আপনাকে প্রায়োরিটি কিসে দিবে? বায়োলজি আর কেমিস্ট্রি, ইংলিশ। ম্যাথে কিন্তু প্রায়োরিটি না। ম্যাথে আর ফিজিক্সে প্রায়োরিটি দেয় কিসে? ইঞ্জিনিয়ারিং এ। কিন্তু আপনার কিন্তু এটা থাকতে হবে। আপনি ফিজিক্স আর ম্যাথ না কইরা কিন্তু আপনি মেডিকেলের এন্ট্রান্স এ বসতে পারবেন না। আপনি সায়েন্স সাপোর্ট হ্যাঁ, লাইকওয়াইজ গুগল কি করবে? সেটা হচ্ছে যে আপনার ডিরেক্টরি ব্যাকলিঙ্ক অথবা সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক কাউন্ট করবে। হ্যাঁ, ঠিক আছে ওই জায়গায় আপনি আছেন। ওকে ফাইন। কিন্তু সেইটার জন্য আপনাকে র‍্যাংক করবে না। আপনাকে র‍্যাংক করবে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট লিঙ্কিং ফ্রম আদার ওয়েবসাইটস। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্ট। সোশ্যাল বুকমার্কিং ইস ডিফারেন্ট। টুইটার পোস্ট করা হচ্ছে ইটস লাইক ফেসবুক পোস্ট। টুইটার হচ্ছে ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া। আপনি টুইটারে পোস্ট করতেছেন মানে ওই যে ফেসবুকে পোস্ট করা যায়, টুইটারে পোস্ট করাকে বলে টুইট। এক্সাক্টলি। ভিজিবিলিটি বাড়ানোর জন্য। আপনার লিঙ্কের প্রেজেন্স বিভিন্ন জায়গায় দেখানোর জন্য। দ্যাটস ইট। আচ্ছা, আ ফু হ্যাঁ, হ্যাঁ। হুম। শুনেন, Instagram is itself a মানে আ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখানে আপনি মার্কেটিং করতে পারবেন। Instagram এ কিন্তু বিজনেস ম্যানেজার আছে। Facebook এর যেমন বিজনেস ম্যানেজার আছে, Facebook এ যখন আপনি করতে যাবেন দেখবেন যে ওখানে কিন্তু Instagram শো করে। আপনি চাইলে কিন্তু একটা এড Facebook এ রান করতেছেন, সেইম এড Instagram এও রান করতে পারবেন। বুঝতে পারছেন? সো আ আমি জানি না এই জিনিসগুলো আপনাদের দেখানো হইছে কিনা। আ কেন এগুলাতে আসে নাই? যখন Facebook মার্কেটিং করছেন দেখায় নাই আপনাদের? ওকে। আচ্ছা দাঁড়ান শুনেন। ১০ তারিখের পরে আমার অফিস ছুটি হবে। বুঝতে পারছেন? তখন আমি টাইম পাবো। আমি তখন ট্রাই করব আপনাদেরকে একটা এক্সট্রা ক্লাস দেওয়ার। আমি স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সাথে কথা বলে দেখি এটা করতে পারি কিনা। বুঝতে পারছেন? কজ আমার অফিস বন্ধ হয়ে যাবে ১০ তারিখের পরে। এরপর দেখি আমি ট্রাই করব যে আপনাদেরকে আমি একটা এক্সট্রা ক্লাস দিতে পারি। নিবে? আরিফ ভাইয়ের আচ্ছা, আচ্ছা ওকে। আচ্ছা ওকে দেখি কি করা যায়। আচ্ছা আপনার কোয়েশ্চেন ছিল আরিফ ভাই সেটা হচ্ছে যে আ Instagram না, না। Pinterest হচ্ছে ইটস লাইক Pinterest চাইছিল আ Instagram এর মতো হইতে, বাট হইতে পারেনি। ওইখানে Instagram এর মতো হওয়ার আগেই Pinterest এর জায়গায় Pinterest কিন্তু আপনার Instagram এর থেকে পুরানো। Pinterest কিন্তু মার্কেটে আগে আসছে। কিন্তু ইস কিন্তু Instagram মার্কেটটা নিয়ে নিছে। বুঝতে পারছেন? অ্যান্ড Instagram এখন একটা সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম না। Instagram এ আপনি ভিডিও আপলোড করতে পারতেছেন, আপনি লাইভ করতে পারতেছেন, অনেক কিছু করতে পারতেছেন। চ্যাট করতে পারতেছেন, শেয়ার করতে পারতেছেন। You can do lot of things, রাইট? বাট therefore ওই যে ওইটাকে আপনার ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম হিসাবে ধরা যায় না। বা বুকমার্কিং প্ল্যাটফর্ম হিসাবে ধরা যায় না। Pinterest কে ধরা যাইতে পারে। এই খুব মিনিমাল ফিচারস। এই কারণেই ওটাকে আপনার বুকমার্কিং সাইট হিসেবে ধরছে। Instagram এত অ্যাডভান্স হয়ে গেছে। Instagram কে এখন আপনার জাস্ট বুকমার্কিং সাইট বলা সম্ভব না। এনিওয়ে গাইস 3:50 বাজতেছে। I am taking a break ঠিক আছে? আমার গলা শুকায় গেছে।
অলরাইট? ইউ হ্যাভ টু এক্সকিউজ মি। ব্রেক নিচ্ছি আমি। ঠিক আছে? I will join you in 10 minutes. ওকে? ওকে। সবাই কানেক্টেড থাকেন। আমি জাস্ট মিউট করে দিচ্ছি।
গাইজ আই এম ব্যাক। সবাই আছেন? আমাকে একটু রেসপন্ড করেন প্লিজ। আছেন সবাই? ওকে ফাইন। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে নেক্সট ফ্রাইডেতে আচ্ছা নেক্সট ফ্রাইডেতে তো মনে হয় আমাদের ঈদের ছুটি থাকবে। স্টুডেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু জানাইছে আপনাদের? নেক্সট ফ্রাইডে কত তারিখ? 14 তারিখ। আচ্ছা গাইস কি করবেন? ঈদের দিন কেউ ক্লাস করতে ইচ্ছুক? আমি রাজি আছি। আপনারা কেউ ক্লাস করতে ইচ্ছুক? ঈদ কি 15 তারিখ? হ্যালো? 14 তারিখ তো ১ম রোজা গেল। ৩০ রোজা হইলে তো মনে হয় 15 তারিখ ঈদ পড়বে নাকি? হ্যালো? গাইস আমার কোয়েশ্চেন হচ্ছে আ নেক্সট ফ্রাইডে তে পড়তেছে 14 তারিখ। এখন ঈদ কত তারিখ? ১৩ অথবা ১৪? আচ্ছা আমি আপনাদের একটা টেস্ট নিতে যাচ্ছিলাম। বুঝছেন? এখন আমি টেস্টটা আমি কিভাবে নিবো এটা চিন্তা করতেছি। আমাকে একটু হেল্প করেন আপনারা।
এসইওর উপরে আমি আপনাদের একটা মানে এসইও শুধু না, Facebook মার্কেটিং প্লাস এসইও এটা নিয়ে আমি একটা কোয়েশ্চেনিয়ার তৈরি মানে অলমোস্ট 50% আমার ডান। তো আমি আপনাদের একটা লাইভ টেস্ট নিবো সবার। শুনতে পাচ্ছেন? কে অফলাইন কে হইল? পারি আঞ্জুম লেভ দ্য মিটিং। কি হইল উনার? এনিওয়ে আচ্ছা আপনাদের একটা টেস্ট নিবো আমি। একটা কাজ করেন তো, দাঁড়ান আমি দেখাই আপনাকে। আপনারা একটা কাজ করেন সেটা হচ্ছে সবাই একটু নিজেদের স্ক্রিনটা শেয়ার করেন। Google Meet এ কিভাবে স্ক্রিন শেয়ার করতে হয় জানেন তো? হ্যাঁ, সবাই নিজেদের স্ক্রিনটা শেয়ার করেন। ওকে? হ্যাঁ, সবাই নিজেদের স্ক্রিন শেয়ার করেন। ওয়েট। আগে একটা জিনিস চেক করে নিই। সবাই নিজেদের স্ক্রিন শেয়ার করেন। নাজমুল ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো। Google Meet এ স্ক্রিন শেয়ারের অপশন আছে তো দেখেন নিচে। আচ্ছা আরিফ ভাই আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। আমি দেখাই। সবাই একটু খেয়াল করেন। আচ্ছা Google Meet এ সবাই কি একসাথে নিজেদের স্ক্রিন শেয়ার করতে পারবে? দ্যাট ইস মাই কোয়েশ্চেন। এটা কি জানেন আপনারা কেউ? দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, দেন তো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। দিস ইস ইনাফ। দিস ইস ইনাফ। যতটুকু আমি দেখতে পাচ্ছি এটা যথেষ্ট। আচ্ছা গাইস সবাই আমার কথা ভালো করে খেয়াল করেন। আপনাদের যে টেস্টটা আমি নিব, ওই টেস্টের সময় আপনারা সবাই নিজেদের স্ক্রিন এভাবে শেয়ার করে রাখবেন। আমি আপনাদের প্রত্যেকের স্ক্রিন দেখতে পাচ্ছি। দিস ইস গুড ইনাফ। স্ক্রিন যখন আপনারা শেয়ার করবেন, যখন টেস্ট রান হবে, টেস্ট রান করার সময় আপনারা কেউ কোনো ব্রাউজার ওপেন করবেন না। মানে টেস্টের কোনো কোয়েশ্চেন যদি আপনারা ইন্টারনেট সার্চ করে বের করতে যান, ওটা কিন্তু আমি দেখে ফেলবো। বুঝতে পারছেন? সো ওইটা করা যাবে না। যখন টেস্ট কোয়েশ্চেন পেপার আমি আপনাদের হাতে দিব, আপনারা আপনাদের স্ক্রিনে শুধুমাত্র কোয়েশ্চেন পেপারটা ওপেন রাখবেন। সেটা আমি দেখতে পাবো যে আপনারা কোয়েশ্চেন পেপার ওপেন করে রাখছেন। ঠিক আছে? আপনারা সবাই কোয়েশ্চেন পেপারে আনসার করতে থাকবেন। কোয়েশ্চেন পেপার আনসার করা শেষ হয়ে যাবে। সেভ করে কোয়েশ্চেন পেপারটা আমাকে হ্যান্ড ওভার করে দিবেন। যখন আপনারা কোয়েশ্চেন পেপারে আনসার করতে থাকবেন, আনসার করার টাইমে যদি আপনারা কোনো ট্যাব খুলে গুগল থেকে কোনো ইনফরমেশন বের করতে চান, আপনাদের কোয়েশ্চেন পেপারটা আমি ডিসকোয়ালিফাই করে দেব। কজ আমি কিন্তু দেখতে পাবো যে আপনারা এটা করার চেষ্টা করতেছেন। এম আই ক্লিয়ার? গাইস এইটা এখন কবে নিব দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কারণ কি জানেন? আপনাদের এসইও এর উপরে যতটুকু আপনারা অ্যাসাইনমেন্ট করছেন, যতটুকু আপনারা করছেন, এখন আপনারা টেস্টে পার্টিসিপেট করার জন্য মোটামুটি রেডি। বাট আমি টেস্টটা কবে নিব এটা চিন্তা করতেছি।
আসতেছি, আপনার কোয়েশ্চেনে আসতেছি। ২১ তারিখে নিব? মানে ২৮ তারিখে বলতেছেন? না, বেশি লেট হয়ে যায়। ভাই ঈদের ছুটি মেক্সিমাম ১৭ তারিখ পর্যন্ত। এরপর আপনারা কি করবেন? ১৮, ১৯, ২০ তারিখ ৩ দিন থাকে আপনার প্রিপারেশন এর জন্য। আচ্ছা গাইস অন্যরা একটু আমাকে ভোট করেন। আমি ২১ তারিখে আপনাদের টেস্ট নিতে যাচ্ছি। এবং টেস্টটা কিন্তু সবকিছুর উপরে বেস করে হবে। Facebook মার্কেটিং থেকে শুরু করে সবকিছু নিয়ে। হ্যাঁ, এখন পর্যন্ত আমরা কনটেন্ট মার্কেটিং, কনটেন্ট কিরকম হবে? হ্যাঁ, কনটেন্ট, SEO আ আর Facebook। এখন পর্যন্ত আমরা যতটুকু করছি এটার উপরে বেস করে ১ ঘন্টার একটা টেস্ট নিব। MCQ, MCQ থাকবে, রিটেন ও থাকবে। মানে রিটেন বলতে এমন মানে কোয়েশ্চেন এর আনসার গুলা বড়জোর ১ লাইন ২ লাইন। আমি একটা জিনিস দেখাই আপনাদের। ওয়েট। হ্যাঁ, আপনারা স্ক্রিন শেয়ার অফ করে দেন। আমি আপনাদেরকে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখাই। ওকে, ঠিক আছে। কোয়েশ্চেন দেন। স্যার আগে কোয়েশ্চেন দেন, আমরা আগে স্টাডি করি। নো, না ওপেন বুক এক্সাম হবে না। আমার স্ক্রিন দেখতে পেলে বলবেন। আচ্ছা আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই কোয়েশ্চেনটা কেমন হবে। নো, আচ্ছা এখানে কোয়েশ্চেনটা খেয়াল করেন। নো, এটা কোয়েশ্চেন না। এটা হচ্ছে আমি যে কোম্পানিতে হেড অফ মার্কেটিং, ওই কোম্পানিতে আমরা জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুট করার জন্য এটা রিটেন টেস্ট নিছিলাম। বুঝতে পারছেন? দাঁড়ান আমি আগে দেখি যে আমাদের ক্লাস রেকর্ডিংটা ঠিক আছে কিনা। হোল্ড অন। রেকর্ড হচ্ছে? হুম। এটা একেবারে লাইভ একটা কোয়েশ্চেন দেখাইতেছি আপনাকে। এটার উপর বেস করে আমরা ক্যান্ডিডেট রিক্রুট করছি আমাদের কোম্পানিতে। দেখেন, নেম 2 অফ দ্য মেজর সার্চ ইঞ্জিনস নেম, মেজর সোশ্যাল মিডিয়া সাইটস নেম, প্রফেশনাল নেটওয়ার্ক সাইটস নেম, ডিফাইন দ্য ফলোইং। এই জায়গাটা খেয়াল করেন, এটা খুব ইম্পোর্টেন্ট। হোয়াট ইজ দ্য ডোমেইন নেম অফ দ্য ওয়েবসাইট? হোয়াট ইজ দ্য ইউআরএল অফ দিস ওয়েবসাইট? বুঝতে পারছেন? ইমেইল মার্কেটিং সফটওয়্যারের নাম জানতে চাইছি। কিওয়ার্ড রিসার্চ টুলস এর নাম জানতে চাইছি। এসইও সফটওয়্যার এর নাম জানতে চাইছি। একেবারেই বেসিক। আমরা তো জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুট করতেছিলাম, বুঝছেন? হ্যাঁ,
জুনিয়র এক্সিকিউটিভের জন্য মনে করেন এর চেয়ে বেশি আমার কাছে ইম্পর্টেন্ট না। বুঝতে পারছেন? কারণ জুনিয়র এক্সিকিউটিভদের কোনো স্ট্র্যাটেজিক লেভেলে কাজ করার দরকার নাই। তাদের কাজ হচ্ছে শুধু এক্সিকিউট করা। সো তাদেরকে এই জিনিসগুলা জানলেই ইনাফ। এরপরে লাস্টে দেখেন, আমি তাদেরকে একটা ইমেইল টেমপ্লেট রেডি করতে বলছি। রাইট অ্যান ইমেইল। টপিক দিয়ে দিছি, ফ্রম যাবে কোম্পানি এটা, সাবজেক্ট হবে এটা, সাবজেক্ট কি হবে সে দিবে, প্লাস একটা ইমেইল। এই পুরা টেস্ট কোন মানে আমি এখানে জাস্ট দেখতে চাইছিলাম কি যে যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের রাইটিং স্কিল কেমন, তাদের ইমেল করার এক্সপিরিয়েন্স কতটুকু আছে। বুঝতে পারছেন? এই টেস্টটা আমি নিছিলাম কতজনের জানেন? আমরা ইন্টারভিউ নিছিলাম 164, 164 ক্যান্ডিডেটস। 164 ক্যান্ডিডেটস এর মধ্যে আপনার এই টেস্টে কোয়ালিফাই করছিল অনলি 13 জন। 13 জনের মধ্যে থেকে পরে 2 জনকে আমরা শর্টলিস্ট করছিলাম। 2 জনকে শর্টলিস্ট করার পর 2 জনের মধ্যে থেকে আমরা একজনকে নিছি। এই টেস্টের ডিউরেশন কতক্ষণ ছিল জানেন? এই টেস্টের ডিউরেশন ছিল 15 মিনিট। সব দরকার? কোর্স শেষ করেন, আমি ট্রাই করব। আগে পুরা বেসিকটা বুঝেন। আপনারা টেস্ট দেন, দেখি আপনাদের কে কোন লেভেলে আছেন। আমি ট্রাই করতে পারবো। আমার এতটুকু কানেকশন আছে, এতটুকু পরিচিতি আছে। আলহামদুলিল্লাহ। এনিওয়ে, ডিউরেশন ওয়াজ অনলি 15 মিনিটস। 15 মিনিটের মধ্যে এই পুরা কোয়েশ্চেন পেপারটা ক্যান্ডিডেটদের সলভ করতে হইছে। বুঝতে পারছেন? সো আপনাদের কাছে আমি এরকম দেখেন, আমরা যাদের সিভি সর্ট করছিলাম আরিফ ভাই, প্রত্যেকের সিভিতে লেখা ছিল ডিজিটাল মার্কেটিং কোর্স করা, ডিজিটাল মার্কেটিং নিয়ে তাদের জব এক্সপিরিয়েন্স আছে। সো যারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছে অথবা যাদের জব এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য এই কোশ্চেনটা সলভ করা 10 মিনিটের কাজ। সো তারা যেহেতু সিভিতে এটা মেনশন করে দিছে, আমি তো তাদেরকে আরো 5 মিনিট এক্সট্রা দিছি। রাইট? সো আমি অ্যাজ অ্যান এমপ্লয়ার, অ্যাজ আ রিক্রুটার আমি কি করব? আমি তো ভালো মতো টেস্ট করব যে কে কি জানে। ইজন্ট ইট? সো আপনারা মার্কেট প্লেসে ঢুকার আগে, মার্কেট প্লেসে যখন আপনারা যাবেন, আপনারা মার্কেট প্লেসে যান অথবা কোথাও জব করেন, আপনাদের কিন্তু এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। রিটেন টেস্ট না হইলেও আপনারা যখন ক্লায়েন্ট মিটিং এ বসবেন, ক্লায়েন্টরা কিন্তু আপনাকে এগুলা জিজ্ঞেস করবে। যে কি টাইপের লিড জেনারেশন সফটওয়্যার আপনারা ইউজ করতেছেন, কি টাইপের এসইও সফটওয়্যার আপনারা ইউজ করতেছেন বা ইউজ করতে পারেন, নাম জানেন কিনা। সো এগুলার জন্য আপনাদেরকে প্রিপেয়ার থাকতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এক্সাক্টলি। সো আপনাদেরকে অ্যাকচুয়ালি প্রিপেয়ার থাকতে হবে সবাইকে। দেয়ারফর না, ইন্টারভিউ বোর্ডের কাজ কি? ইন্টারভিউ বোর্ডের কাজ হচ্ছে আপনাকে আপনার বেসিকটা কতটুকু সেটা দেখা। আপনারা এখানে দেখেন টোটালি বেসিক। এখানে কিন্তু এসইও নিয়ে আমি কোনো কমপ্লিকেটেড কোয়েশ্চেন করিনি। বুঝতে পারছেন? কোনো কমপ্লিকেটেড কোয়েশ্চেন আমি করি নাই। শুধু এসইও টুলস এর কথা জিজ্ঞেস করছি, কিওয়ার্ড রিসার্চ টুলস এর কথা জিজ্ঞেস করছি। দ্যাটস ইট। কমপ্লিকেটেড কোয়েশ্চেন আমি কখন করতাম? যখন আমি এসইও ম্যানেজার রিক্রুট করতেছি অথবা ডিজিটাল মার্কেটিং সিনিয়র এক্সিকিউটিভ অথবা ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর ম্যানেজার, তখন আমি কমপ্লিকেটেড কোয়েশ্চেন করতাম। তার আগে কিন্তু আমি কমপ্লিকেটেড কোয়েশ্চেন করব না। কিন্তু আপনাদের জন্য এখানে টাইম থাকবে 1 আওয়ার। বুঝতে পারছেন? এবং আপনারা যখন এক্সাম দিবেন তখন শুধুমাত্র এই ডকুমেন্টটা ওপেন করে রাখবেন। আপনারা যখন স্ক্রিন শেয়ার করে রাখবেন,
আমি কিন্তু দেখতে পাবো আপনাদের স্ক্রিনে। আপনারা যদি ধরেন এই কোয়েশ্চেনটার আনসার খুঁজে বের করার জন্য আপনারা Google এ গেছেন। তাইলে আমি আপনাদেরকে ডিসকোয়ালিফাই করে দিব। একদম সাথে আমি আপনাদেরকে ডিসকোয়ালিফাই করে দিব। বুঝতে পারছেন? সো ওইটা করা যাবে না। আপনারা আপনাদের স্ক্রিন ওপেন রাখবেন। স্ক্রিন ওপেন রেখে জাস্ট এই ডকুমেন্টটা ওপেন রাখবেন। আর কোন ডকুমেন্ট আপনারা ওপেন রাখবেন না। এখানে আপনারা আনসার করবেন, সেভ করবেন ডকুমেন্ট, সেভ করে ক্লোজ করে আমাকে সেন্ড করে দিবেন। দ্যাটস ইট। বুঝতে পারছেন? এবং আপনাদের টপিক যেটা হবে খেয়াল করেন সবাই। দাঁড়ান, এখানে চলে আগে। আপনাদের টপিক কি হবে আমি বলি। এখান থেকে শুরু হবে। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? এখান থেকে শুরু হবে আসতেছি। এখান থেকে শুরু হবে ক্লাস 12 লোকাল এসইও। আজকে তো ক্লাস 12 আপনাদের। এই পর্যন্ত। একেবারে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত। আপনাদের সবার কাছে এই ফাইলটা আছে না? ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত যত টপিক আছে প্রত্যেকটা টপিকের উপর কমপক্ষে ২ টা করে কোয়েশ্চেন করব আমি। দ্যাট মিনস ২৪ টা। ২৪ টা থেকে ৪০ টা কোয়েশ্চেন করব আমি। এই ৪০ টা কোয়েশ্চেন আনসার করার জন্য আপনাদেরকে আমি 60 মিনিটস টাইম দিব। 60 মিনিটস এর মধ্যে আপনারা সলভ করে আমাকে হ্যান্ড ওভার করবেন। এবং পুরা এক্সাম ১ ঘন্টার এক্সাম। ভিডিও রেকর্ডিং থাকবে। ভিডিও রেকর্ডিংটা কেন থাকবে? প্রুফ যে আপনারা এক্সাম দেওয়ার সময় কেউ কোনো ট্যাব ওপেন করেন নাই। আপনারা যে এখানে হ্যাঁ, আপনারা যে এখানে টাইপ করতেছেন সেটা কিন্তু বোঝা যাবে। রেকর্ডিং এ থাকবে। So there will be no chance to do anything illegal in the exam. কারো কোনো অবজেকশন আছে? গাইস, ঠিক আছে? কারণ এখন আমার যেটা মনে হয় যে আপনাদের এক্সামে বসার সময় হয়ে গেছে। কারণ আজকে হচ্ছে ক্লাস 12 আমরা লোকাল এসইও নিয়ে এখন একটু কথা বলবো। এরপর কিন্তু আমাদের YouTube মার্কেটিং, Instagram মার্কেটিং, ইমেইল মার্কেটিং, লিড জেনারেশন এগুলা সব শুরু হয়ে যাবে। যে Google Ads এগুলা নিয়ে শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? সো এগুলাতে যাওয়ার আগে আমরা এক্সাম এখন পর্যন্ত যতটুকু করছি এগুলা কনসেপ্ট একটু ক্লিয়ার করে যাই। কারো কোনো অবজেকশন আছে? অবজেকশন থাকলে আমার কিচ্ছু করার নাই। আমি এমনিই জিগাইছি। কারণ আমার এমনি এক্সাম নিতে হবে। সো অবজেকশন থাকলেও I have to bypass or overrule your objections. Anyway, করেন। এটা হুম, এই ৩ টা নিয়ে কথা বলি নাই। লিঙ্ক এক্সচেঞ্জ নিয়ে কথা বলা হয়েছে। ব্রোকেন লিঙ্ক আইডেন্টিফিকেশন আর এক্সপায়ার্ড ডোমেইন। এটা নিয়ে কথা বলতে পারি। ব্রোকেন লিঙ্ক আইডেন্টিফিকেশন
আচ্ছা, লিঙ্ক এক্সচেঞ্জ না? ১ মিনিট। উম দাঁড়ান। আ একটু ওয়েট করেন, হ্যাঁ? আমাকে একটু মনে করতে দেন। একটা এক্সাম্পল আমি দেখাতে চেষ্টা করি। সেটা হচ্ছে একটা সেকেন্ড। ওয়েট গাইস একটা সেকেন্ড, হ্যাঁ?